আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা ইউপির কানপুর শহরের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল 24শে জুন 2024-এ। কানপুর শহরে একজন ভদ্রমহিলা, 32 বছর বয়স, নাম ছিল একতা গুপ্তা। তো 2010 সালে তার বিয়ে হয়েছিল। 2024-এ তার 12 বছরের মেয়ে আর 10 বছরের ছেলে ছিল। ছেলে মেয়ে দুজনেই বড় হয়ে যাওয়ার পরে সে নিজের হাজবেন্ডকে বলেছিল সে এবার নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে চায়। যেহেতু বাচ্চাদেরকে বড় করার দায়িত্বটা সে পূরণ করে ফেলেছে, তো এবার সে একটা জিম জয়েন করতে চায়। তো তার হাজবেন্ড বলেছিল ঠিক আছে, তুমি জয়েন করো। তো ওই এলাকার সব থেকে ভালো যে জিম, সেখানে গিয়ে সে জয়েন করে। তো প্রত্যেক দিন সকালবেলায় 6টার সময় জিমে যেত। সকাল 9:30 10টার মধ্যেই কিন্তু সে বাড়ি ফিরে আসত। ঘটনার দিন দুপুর 12টা বেজে যায়, সে জিম থেকে ফিরে আসেনি। তার হাজবেন্ড চিন্তা করছিল। হাজবেন্ড বারবার নিজের স্ত্রীকে ফোন করছিল, ওয়াইফের ফোনটা সুইচ অফ আসছিল। তখন হাজবেন্ড জিমে আরো যে মহিলা বান্ধবীরা তার স্ত্রীর সাথে যেত, তাদের মধ্যে দু একজনকে কল করে। তারা সবাই বলে যে একতা জিমে এসছিল সকালবেলায় 6টার সময়, কিন্তু সে 7:30টার সময় বেরিয়ে চলে গেছিল। একতা গুপ্তার হাজবেন্ড রাহুল গুপ্তা, সে তার স্ত্রীর জিমের যে ট্রেনার ছিল বিমল সোনি, তাকে ফোন করে। তার ফোনটা সে রিসিভ না করে অন্য কেউ একজন রিসিভ করেছিল। সে বলে যে এই ফোনটা বিমলের, কিন্তু বিমল ভুল করে ফোনটা আজকে জিমেই রেখে অন্য কোথাও চলে গেছে, আর সে জানে না যে বিমল কোথায় গেছে। এবার ভদ্রলোক সন্ধ্যেবেলায় 7টার সময় পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে গিয়ে সে সমস্ত ব্যাপারটা পুলিশকে জানায়। জিমের নামটা বলে যেখানে তার স্ত্রী গেছিল, যেখান থেকে সে নিখোঁজ হয়েছিল। পুলিশ টিম কিন্তু পরের দিনে ইনভেস্টিগেশন করতে সেই জিমে গিয়ে পৌঁছায়। সেখানে পুলিশ টিম সিসিটিভি দেখেছিল। সিসিটিভিতে দেখা যায় যে একতা গুপ্তা সকালবেলায় 6টার সময় ঢুকছে জিমে, 7:30টার সময় সে জিম থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু সে তার পার্সোনাল জিম ট্রেনার বিমল সোনির গাড়িতে বসে তার সাথে বেরিয়ে যাচ্ছে। এটা সিসিটিভি ফুটেজে দেখা যায়। এই ঘটনাটা দেখার পরে পুলিশ কিন্তু জিমে আরো যারা আসতো তাদের কাছে জিজ্ঞেস করে যে বিমল সোনি আর একতা গুপ্তা দুজনের মধ্যে কেমন সম্পর্ক। যে শুনেছিল সেই বলেছিল যে বিমল সোনি আর একতা গুপ্তা দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে, বহুদিন থেকেই এই সম্পর্ক। তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে। বিমল সোনি সব সময় বিশেষভাবে একতা গুপ্তার দিকে মনোযোগ দেয়। এমনকি জিমের কাজ শেষ হওয়ার পরে তারা দুজনে পার্কিং এ বসে ঘন্টার পর ঘন্টা গাড়ির ভেতরে গল্প করে। ফোনেও ঘন্টার পর ঘন্টা তাদের মধ্যে কথা হয়। তারা যখন একসাথে থাকে বা একসাথে বসে, অন্য কেউ সেখানে যায় না। এইভাবেই সবাই তাদের দুজনের ব্যাপারে জানে। জিমের প্রত্যেকটা মানুষের জানা ছিল এই ব্যাপারটা। পুলিশ এবার বোঝে একতা গুপ্তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল বিমল সোনির সাথে। বিমল সোনি কিন্তু আনম্যারিড একজন লোক ছিল। এই ঘটনাটা যখন রাহুল গুপ্তাকে জানানো হয়, রাহুল গুপ্তা কিছুতেই বিশ্বাস করেননি। তিনি বলেন আমার 10 বছরের ছেলে, 12 বছরের মেয়ে আছে। 2010 সালে আমাদের বিয়ে হয়েছে, 14 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হওয়া। এত বছর পরে আমার স্ত্রী এই ধরনের কোনো ঘটনা ঘটাতেই পারে না। আমি এগুলো বিশ্বাস করি না। যা কিছু হয়েছে সব বিমল সোনি কোনো রকম ভাবে আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে করেছে। তার আরো একটা বিশেষ কারণ হচ্ছে যে আমার স্ত্রীর নামে 55 লাখ টাকা আছে, সেটা কোনোভাবে হয়তো বিমল সোনি জানতে পেরেছে। তাই জন্য সে আমার স্ত্রীকে কিডন্যাপ করে নিয়েছে। আমার স্ত্রী কখনোই তার সাথে কোনো রকম অ্যাফেয়ার রাখতে পারে না। পুলিশের কিন্তু রাহুল গুপ্তার কথায় বিশ্বাস হয়নি, কারণ পুলিশ জিজ্ঞাসাবাদ করে এটাই বুঝতে পেরেছিল যে সত্যি সত্যি বিমলের সাথে একটার সম্পর্ক রয়েছে। আর পুলিশ এটাই মনে করে যে দুজন স্বেচ্ছায় এই এলাকাটা ছেড়ে অন্য কোথাও চলে গেছে, তারা সেখানেই আছে।
জন্য পুলিশ এই ব্যাপারটাতে একদম মনোযোগ দেয়নি, ইনভেস্টিগেশন আর এগিয়ে নিয়ে যায়নি, ব্যাপারটা একদম ধামাচাপা পড়ে যায়। কিন্তু রাহুল গুপ্তা সে নিজের স্ত্রীকে ভুলবে কিভাবে? সে কোনো না কোনো ভাবে চেষ্টা করেই যাচ্ছিল যাতে ইনভেস্টিগেশনটা আবার রিওপেন করানো যায়। সে বিভিন্ন উঁচু দপ্তরে অ্যাপ্লিকেশন দিচ্ছিল, চেষ্টা করছিল যাতে কোনোভাবে কেসটা আবার রিওপেন হয়। শেষ পর্যন্ত পুলিশ টিম আবার শুরু করে ইনভেস্টিগেশন করা প্রায় 4 মাস পরে। ডেটটা ছিল 25 অক্টোবর 2024। যখন থেকে একতা আর বিমল সোনি হারিয়ে গেছিল, তাদের দুজনেরই ফোন নাম্বার কিন্তু সার্ভেলেন্সে লাগানো ছিল। হঠাৎ করে একবার বিমল সোনির ফোনটা নিজের বাড়িতে কারোর সাথে কথা বলার জন্য একবার অন হয়েছিল। এই ব্যাপারটা পুলিশ বুঝতে পেরে যায়, সঙ্গে সঙ্গে বিমল সোনির লোকেশনটা ট্রেস হয়ে যায়। লোকেশনটা যখন ট্রেস হয় বোঝা যায় যে বিমল সোনি জলন্ধরে আছে। জলন্ধরে গিয়ে তাকে অ্যারেস্ট করে সঙ্গে করে নিয়ে আসা হয়। তারপরে শুরু হয় তার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে যে ব্যাপারটা জানা যায় সেটা হচ্ছে, তখন একতা গুপ্তা ওই জিমে গেছিল, তো ওখানে আরো 5-6 জন ট্রেনার ছিল। তার মধ্যে একতাকে জিম করানোর দায়িত্বটা বিমল সোনিকে দেওয়া হয়। বিমল সোনি নিজের কাজটা যেমন আরো জায়গায় করে তেমনই করছিল। তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। খুব তাড়াতাড়ি ওটা একটা অ্যাফেয়ারের রূপ ধারণ করে। তো ঠিকঠাক ব্যাপারটা চলছিল, কিন্তু ঝামেলাটা হয় তখন যখন ওই জিমে আরো অন্যান্য মহিলারা আসছিল, তাদের দিকেও খেয়াল রাখছিল বিমল সোনি। এই ব্যাপারটা একদম পছন্দ করছিল না একতা। একতা সব সময় বলছিল যে শুধু তার দিকেই ইন্টারেস্ট নিতে হবে, তাকে শেখাতে হবে, তাকে সময় দিতে হবে, তার সাথেই থাকতে হবে। সে থাকাকালীন অন্য কোনো মহিলাকে বা মেয়েকে কোনো ট্রেনিং দেওয়ার জন্য তার কাছাকাছি যাওয়া যাবে না, তার সাথে কথা বলা যাবে না। এই ব্যাপারটা কিন্তু বিমল সোনি পছন্দ করছিল না। কিন্তু এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝামেলা সবসময় বাড়ছিল। ট্রেনার বিমল সোনি বিরক্ত হচ্ছিল। এক সময় বিমল সোনির বিয়ে ঠিক হয়ে যায়। এই ব্যাপারটাতে আরো রাগ হয়ে যায় একতার। একতা এবার বিমল সোনিকে বলে কিছুতেই বিয়ে করা যাবে না। বিমল সোনি বলে যে তুমি একজন ম্যারিড মহিলা, আমি তাহলে বিয়ে করতে পারবো না কেন? এই ব্যাপারটাতে তাদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। রাগ করে একতা জিমে আসা বন্ধ করে দেয়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর বিমল সোনি তাকে ফোন কলে মানিয়ে নেয়, বলে যে তুমি আবার জিমে এসো, আমরা কথা বলবো, তারপরে ঠিক করব যে কি করা যাবে। সে আসে, আবার জিম জয়েন করে, আবার সে একই কথা বলতে শুরু করে যে কারোর সাথে, কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, যা শেখানোর শুধু আমাকেই শেখাতে হবে, আর বিয়ে তো করাই যাবে না। তো ঘটনার দিন আবার তাদের দুজনের মধ্যে তর্ক ঝগড়া ইত্যাদি হয়। একতা বাইরে গিয়ে তার গাড়িতে উঠে বসে। সে চাইছিল যে বিমল তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে চলে আসবে পার্কিং এ, গাড়ি যেখানে দাঁড়িয়েছিল সেখানে এসে বসবে, দুজনে একসাথে গল্প করবে। কিন্তু সেটা হয়নি। সে গিয়ে গাড়িতে বসেই ছিল। বিমল সোনি কিন্তু অনেক দেরি করেছিল বাইরে বেরোতে। তারপরে সে যখন বেরিয়ে যায়, তার উপর এতটাই রেগেছিল একতা যে তাকে গালাগালি করতে শুরু করে। দুজনের মধ্যে রাগারাগিটা বেড়ে যায়। বিমল সোনি রাগের মাথায় তার গলা চেপে দেয়, সে মারা যায়। সোনি যখন এই ব্যাপারগুলো পুলিশকে জানায়, তখন বিমল সোনিকে জিজ্ঞেস করা হয় যে বডিটা তাহলে কোথায়। বিমল সোনি একবার এক এক রকম বয়ান দিচ্ছিল, বারবার নিজের বয়ান পাল্টাচ্ছিল। সে কখনো বলছিল নদীতে ফেলে দিয়েছে, কখনো বলছিল কোথাও পুঁতে দিয়েছে। সে বারবার বিভিন্ন জায়গা পুলিশকে দেখাচ্ছিল। পুলিশ সেগুলোকে খুঁজে দেখছিল, কিন্তু কিছুই পাওয়া যাচ্ছিল না। পুলিশ খুব রেগে যায়। পুলিশ আবার তাকে একটু শক্তভাবে জিজ্ঞাসাবাদ করে। তখন সে যেটা বলে সেটা শুনে পুলিশ টিম অবাক হয়ে যায়। সে পুলিশ টিমকে নিয়ে গেছিল ডিএম এর বাংলোর পেছন দিকে যে খালি একটা কম্পাউন্ড পড়ে আছে, সেখানের একটা জায়গা দেখিয়ে সে বলেছিল যে এখানে সে একতাকে পুঁতে রেখেছে। 5-6 ফিট গর্ত করা হয়। সত্যি সত্যি তার ভেতরে শরীরের কিছু অংশ, জামা কাপড়, একতার হাজবেন্ডকে দেখানো হয়। জামা কাপড় দেখে সে শনাক্ত করে যে এটাই একতা। তারপরে
একতার সাথে বাচ্চাদের ডিএনএ রিপোর্ট মিলিয়ে দেখা হয়, সেটাও মিলে যায়, প্রমাণ হয়ে যায় যে এটাই একতা। পরবর্তীকালে যখন বিমল সোনিকে পুলিশ জিজ্ঞেস করে যে সে কিভাবে অত হাই সিকিউরিটির মধ্যে একটা ডিএম বাংলোর ভেতরে গিয়ে এক মহিলাকে মাটি চাপা দিয়ে বেরিয়ে আসতে পারলো, তখন সে বলেছে সে ডিএম বাংলোর খুব কাছাকাছি একটা জিম, সেখানকার একজন ট্রেনার। জিএম বাংলোর বা তার আশেপাশের যে বাংলোগুলো আছে সেখানকার কিছু মহিলা তার কাছে জিমের ট্রেনিং নেয়। ডিএম বাংলোর যে সিকিউরিটি গার্ডরা তাকে খুব ভালোভাবে চেনে। ডিএম বাংলোটা এত বড় একটা এরিয়া, পেছন দিকটা নির্জন থাকে, কেউ থাকে না সেখানে, বেশিরভাগ গার্ড সামনের দিকে থাকে। সেই সুযোগে সে নিজের গাড়ি নিয়ে ভেতরে গেছিল, আর সে পেছন দিকে চলে গেছিল। সেখানে গিয়ে সে একাই 6 ফুট মতো গর্ত করে, গর্ত করার পরে সেখানে বডিটা রেখে মাটি চাপা দেয়, তারপর আবার বেরিয়ে আসে, আবার সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলে, ডিএম বাংলোর মহিলার সাথে কথা বলে, কেউ কোনো সন্দেহ করেনি। তারপরে বেরিয়ে এসে গাড়িটাকে নিজের বাড়ির সামনে রেখে দেয়। 4 মাস পরে বিমল সোনি ধরা পড়েছিল, কিন্তু সে একতাকে মেরে ফেলেছিল সেই দিনই, যেদিন একতা নিজের বাড়ি থেকে বা জিম থেকে নিখোঁজ হয়ে গেছিল। আর এই ব্যাপারটা বা এই আইডিয়াটা সে পেয়েছিল দৃশ্যম একটা সিনেমা, যেটাতে সে দেখেছিল যে এইভাবেই একজনকে পুলিশ স্টেশনে পুঁতে রাখা হয়েছিল। আর পুলিশ কখনোই পুলিশ স্টেশনেও পোতা হতে পারে সেটা বিশ্বাসও করতে পারে না, বা সেটাকে খুঁজে দেখার চেষ্টাও করেনি। সেই জন্য সে ডিএম এর বাংলোতে পুঁতে এসেছিল, যাতে কারো সন্দেহই হবে না আর সে ধরাও পড়বে না। একতা আর বিমলের গাড়িতে বসে চলে গেছিল, তখন পুলিশ টিম বিমলের বাড়ি যায়। বাড়ি গিয়ে বাড়ির বাইরেই সে গাড়িটাকে পড়ে থাকতে দেখে। গাড়ির ভেতরে একতার চুলের ক্ল্যাচার, ভাঙা চুড়ি, ওড়না এগুলো পাওয়া যায়। এগুলো দেখার পরে পুলিশের মনে হয়েছিল যে কি ব্যাপার, কেন এমন হয়েছে। কিন্তু রাহুল বারবার বলতে থাকে যে তার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে, যেটা করেছে বিমল সোনি। কিন্তু পুলিশের মনে হচ্ছিল যে কোনো কারণে হয়তো বিমলের সাথে একতার ঝামেলা হয়েছে, কিন্তু দুজনের মধ্যে যেহেতু অ্যাফেয়ার আছে, দুজনে একসাথে নিখোঁজ হয়েছে, মানে তারা দুজন একসাথেই অন্য কোথাও গিয়ে আছে। এখন বিমল সোনি পুলিশ কাস্টাডিতে রয়েছে। বিমল সোনির কিন্তু বিয়ে করাটা আর হয়ে ওঠেনি।